আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। এইচএসসি প্রথম বর্ষের ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, তোমাদের সামনে আবারও একটি নতুন গাণিতিক অঙ্ক নিয়ে হাজির হয়েছি, যা তোমাদের মেইন বইয়ের সমস্যার মধ্যে পাবে। যে সাজেশন দেওয়া আছে সেই সাজেশন অনুযায়ী একটি উদ্দীপক আমি সাজিয়েছি। এই উদ্দীপকের সাহায্যে কীভাবে গাণিতিক সমস্যার সমাধান করা যায় চলো আমরা দেখি। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকটি আমি একটু আলোচনা করে নিই। দেখো, উদ্দীপক 2020 সালের 1 জানুয়ারি তারিখে জনাব আবির নগদ 1,50,000 টাকা এবং 50,000 টাকার যন্ত্রপাতি নিয়ে সেবা কার্য শুরু করেন। উক্ত মাসে তার লেনদেনগুলো নিম্নরূপ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 1 তারিখের ঘটনা তোমরা দেখলা যে নগদ সে কত লক্ষ টাকা নিল? 1,50,000 টাকা এবং 50,000 টাকার কি নিল? যন্ত্রপাতি নিয়ে সেবা কার্য শুরু করেন। তার কি লেনদেন এমনি শুরু হলো? আরও জানুয়ারির 2 তারিখ নগদে সেবা প্রদান 15,000 টাকা এবং ধারে সেবা প্রদান 10,000 টাকা। জানুয়ারি 5 ধারে সাপ্লাইস ক্রয় 15,000 টাকা। জানুয়ারি 7 10,000 টাকা মাসিক বেতনে একজন কর্মচারী নিয়োগ প্রদান। 10 তারিখে লেখা আছে 5 তারিখের পরদেয় অর্থ পরিশোধ টাকা নাই, তোমাদেরকে বুঝতে হবে 5 তারিখে কত টাকা ছিল, আমরা অঙ্কের মধ্যে দেখাবো। 15 তারিখে মালিক তার ব্যক্তিগত ব্যাংক হিসাব হতে নিজের আয়কর পরিশোধ করেন 5,000 টাকা। 20 তারিখে যন্ত্রপাতির অবচয় 10,000 টাকা। 30 তারিখে কর্মচারীর মাসের বেতন প্রদান। কত টাকা দেওয়া নাই, আমরা অবশ্যই কর্মচারীর কত টাকা দিয়ে নিয়োগ দেওয়া হয়েছিল আমরা কিন্তু সেটা জানি। প্রিয় শিক্ষার্থীরা, এই উদ্দীপক থেকে তোমাদের কি চাওয়া হলো একটু খেয়াল করো। ক, কোন ঘটনাগুলো লেনদেন নয় চিহ্নিত করে পরিমাণ দেখো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা উদ্দীপক থেকে প্রথম দেখি কোন কোন লেনদেনগুলো, মানে কোন কোন ঘটনাগুলো লেনদেন নয়। আমরা দেখতে পাচ্ছি অঙ্কের 7 তারিখে লেখা আছে 10,000 টাকা মাসিক বেতনে একজন কর্মচারী নিয়োগ প্রদান। এই ঘটনাটি লেনদেন নয় এই কারণে প্রিয় শিক্ষার্থীরা, এ ব্যাপারে আমি প্রথমে একটা আলোচনা ক্লাস করেছিলাম যে কোন ঘটনাগুলো লেনদেন নয়। এখানে সহজে বুঝতে পারবে যে অর্থের সাথে জড়িত নয় বা ব্যবসায়িক উদ্দেশ্য নয়, অর্থের আদান প্রদান হয়নি, এর যে কোনো একটা থাকলেই কিন্তু আমরা বলতে পারি যে এই ঘটনাটি লেনদেন নয়। দেখো, এখানে বলা আছে যে কর্মচারী নিয়োগ দিয়েছে কিন্তু টাকার কিন্তু আদান প্রদান এই তারিখে হয়নি, অর্থাৎ যে তারিখে কর্মচারীকে নিয়োগ প্রদান করা হয়েছে ওই তারিখে তো টাকা দেওয়া হয়নি, তাহলে অর্থের আদান প্রদান হয়নি, তাই আমরা বলবো যে এটা লেনদেন নয়। তাহলে আমরা এখানে উল্লেখ করেছি জানুয়ারি 7 কর্মচারী নিয়োগ প্রদান। কর্মচারী নিয়োগ প্রদান কত টাকা আমরা নিয়োগ প্রদান করেছিলাম? 10,000 টাকার, আমরা লিখে রেখেছি 10,000 টাকা। পরবর্তীতে আবার আমরা দেখি 15 তারিখে একটি ঘটনা আছে যে মালিক তার ব্যক্তিগত ব্যাংক হিসাব হতে নিজের আয়কর পরিশোধ করেন। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, এখানে কিন্তু একটা কথা বলা আছে ব্যক্তিগত ব্যাংক, তার মানে তার ব্যক্তিগত ব্যাংক হিসাব হতে সে তারই আয়কর পরিশোধ করেন। তাহলে এখানে আমরা বলতে পারি যে এই লেনদেন, এই ঘটনাটি লেনদেন নয়। কারণ কেন লেনদেন নয় একটু খেয়াল করো। এখানে কিন্তু আমি 3টে কথা আগে বলেছি যে ব্যবসায়িক উদ্দেশ্য হতে হবে, অর্থের আদান প্রদান হতে হবে, এবং এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে ব্যবসায়িক উদ্দেশ্য যদি না থাকে তাহলে আদান প্রদান হলেও কিন্তু লেনদেন হবে না। তা আমরা এখানে দেখি যে মালিক তার ব্যক্তিগত ব্যাংক হিসাব হতে টাকা নিয়েছেন, ওই টাকা থেকে তার ব্যক্তিগত আয়কর পরিশোধ করেছেন। তার প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু ব্যবসার সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে আমরা বলতে পারি এটাও তার লেনদেন নয়। তা আমরা এখানে চিহ্নিত করি 15 তারিখ ব্যক্তিগত ব্যাংক হিসাব হতে তার আয়কর পরিশোধ।
তাহলে কত টাকা পরিশোধ করেছিল, এখানে কিন্তু লেখা আছে 5,000 টাকা, আমরা লিখেছি 5,000 টাকা, দুটো যোগ করো 15,000 টাকা। তাহলে আমরা কয়ের জন্য মাত্র দুটি লেনদেন, দুইটি ঘটনা আছে যা লেনদেন নয়, এগুলো আমরা এখানে কাজ শেষ করেছি। ক্ষয়ের জন্য চাওয়া হয়েছে 2, 5, 10 ও 30 তারিখের জাবেদা দেখাও। তাহলে আমরা একটু এগুলো আগের থেকে চিহ্নিত করে নিই। কয় তারিখ? 2 তারিখ, তারপরে 5 তারিখ, তারপর হলো 10 তারিখ, তারপর হলো 30 তারিখ। তাহলে 1, 2, 3, 4টি লেনদেনের জাবেদা চেয়েছে। তাহলে আমরা জাবেদার ছক একটু এখানে জাবেদার ছক আমরা ক অংশের কাজ আমরা শেষ করেছি। তাহলে এবার খ অংশের জন্য আমরা জাবেদা করব। অবশ্যই তোমরা জানো জাবেদা করতে হলে প্রথমে জাবেদার ছক আঁকতে হবে। তাহলে আমরা ছকটি এঁকে নিলাম, জাবেদার ছক। প্রথম আমরা তারিখের একটা কলাম রাখলাম, তারপরে বিবরণের একটা কলাম রাখলাম, সূত্র, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারিখের ঘরে তারিখ লিখলাম, বিবরণের ঘরে বিবরণ লিখলাম, এখানে সূত্র, এই কলামে ডেবিট টাকা, আগের নিয়মই তোমরা ছক আঁকবে, ক্রেডিট টাকা। প্রিয় শিক্ষার্থীরা, উপরে লিখি ক্ষয়ের জন্য কী কী চাওয়া হয়েছে, যে আবিরের হিসাব বইতে জাবেদা, আবিরের হিসাব বইতে যাবে। অথবা লিখতে আবিরের জাবেদা, কোনো সমস্যা নেই। আমরা প্রথম জাবেদা করার আগে তারিখ বসাবো, অর্থাৎ সাল 2020 সাল। এরপরে দেখো লিখবো জানুয়ারি মাস, লিখব জানুয়ারি 1 তারিখে। জানুয়ারি কয় তারিখে আমরা লেনদেন, কোন কোন লেনদেন আমাদের জাবেদা চেয়েছিল, প্রথম 2 তারিখ, তাহলে আমরা লিখবো 2 তারিখ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে 2 তারিখের লেনদেনটি আরেকবার করে নেই। দেখো, নগদে সেবা প্রদান 15,000 টাকা এবং ধারে সেবা প্রদান 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের কিন্তু দুইটি লেনদেন হয়েছে, একটা নগদে হয়েছে আর একটি ধারে হয়েছে। টাকা কিন্তু নগদ পেয়েছি আমি 15,000 টাকা, আর ধারে হয়েছে 10,000 টাকা। তাহলে আমার টোটাল আয় হচ্ছে কিন্তু 25,000 টাকা। কিন্তু কীভাবে হচ্ছে, দুইটি দিক থেকে আমি টাকা পেয়েছি। একটা হচ্ছে নগদের টাকা আসছে, আমরা জানি প্রতিটি নগদ টাকা সম্পত্তি বৃদ্ধি পেলে নগদান হিসাব কী হয়, ডেবিট হয়। তাহলে আমরা এ পর্যায়ে লিখলাম নগদান হিসাব ডেবিট। কত টাকা পেয়েছিলাম শিক্ষার্থীরা খেয়াল করো, 15,000 টাকা। তাহলে আমি এখানে ডেবিটে বসাইলাম 15,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু সেবা আবার দাঁড়েও দিয়েছি। দাঁড়ে দেওয়ার অর্থ এখানে বোঝাচ্ছে যে আমি সেবা দিয়েছি কিন্তু এখনও টাকা হাতে পাই নাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমি 10,000 টাকা সেবা দিয়েছি, টাকা না পাওয়ার কারণে আমি কি করব, এখানে সেবা দেওয়ার কারণে প্রাপ্য হিসাব, এটা কিন্তু আমাদের সম্পত্তি, চলতি সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, তাই আমি এখানে কি করলাম, ডেবিট করলাম। কত টাকা দ্বারা আমাদের প্রাপ্য হিসাব সৃষ্টি হয়েছে, 10,000 টাকা। তাহলে এখানে আমি 10,000 টাকা বসাই, খেয়াল করো। তাহলে 15 আর 10 25,000 টাকার জন্য আমাদের আয় বৃদ্ধি পেয়েছে। আমরা জানি আয় বৃদ্ধি হলে ক্রেডিট হয়, তাহলে লিখবো সেবা আয় হিসাব ক্রেডিট। তাহলে আমাদের প্রথম 2 তারিখে জাবেদা এখানে শেষ হয়েছে। 15 আর 10 25,000 টাকা আমরা ক্রেডিট পক্ষে লিখেছি। ডেবিট পক্ষের সমান ক্রেডিট পক্ষ, জাবেদার নিয়ম অনুযায়ী ডেবিটের সমান ক্রেডিট টাকা হবে। আমাদের পরবর্তী তারিখ ছিল 5 তারিখ। দেখো লেখা আছে ধারে সাপ্লাইস ক্রয়। তাহলে আমরা জানুয়ারির 5 তারিখ এখানে লিখি। ধারে কি করা গেল, সাপ্লাইস একটি সম্পদ হিসেবে কাজ করবে। আমরা ডেবিট করি সাপ্লাইস মানে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, সাপ্লাইস হিসাব ডেবিট। এখানে একটু কথা বলে নিই যে সাপ্লাইস বিষয়টা কি। আসলে আমরা এখানে অনেকেই গোলাই ফেলাই যে মনিহারির সাথে সাপ্লাইস লিখে ফেলে। আসলে সাপ্লাইস কিন্তু মনিহারির সাথে মিলানো যাবে না। মনিহারি বলতে আমরা বুঝি কাগজ, কলম, পেন্সিল, যা দৈনন্দিন আমরা খরচ করে থাকি। আর সাপ্লাইস বলতে একটু দীর্ঘমেয়াদী সময় চিন্তা করতে হবে, অর্থাৎ 1 বছর মেয়াদ হতে পারে এরকম। যেমন এখানে আমরা পাঞ্চিং মেশিন ধরতে পারি, স্টিল স্কেল, ক্যালকুলেটর, এই জাতীয় আমরা সাপ্লাইস হিসাবে লিখে থাকতে পারি। তাহলে আমাদের সাপ্লাইসটা অবশ্যই সম্পদ হিসাবে লিখবে তোমরা। তাহলে সাপ্লাইস হিসাব ডেবিট, এবং এই সাপ্লাইসটা কিন্তু আমি ক্রয় করেছি ধারে। কি লেখা আছে, ধারে। এই ধারে ক্রয় করার কারণে কিন্তু আমার দায় সৃষ্টি হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি দায় বৃদ্ধি পেলে কী হয় বলো তো, ক্রেডিট হয়। তাহলে আমি কী লিখবো এখানে, পূর্বদেয়
পরিধেয় হিসাব, অর্থাৎ এখানে আমরা যেটা শিখছি পাওনাদার, তাই না? তাহলে আধুনিক নিয়মে পাওনাদারকে বলা হয় পরিধেয় হিসাব। আর পাওনাদার ছিল সনাতন পদ্ধতি, আধুনিক নিয়মে আমরা তাকে বলি পরিধেয় হিসাব। যে পাওনাদার সেই কিন্তু পরিধেয় হিসাব। তাহলে সাপ্লাইজ আমি কত টাকার ক্রয় করেছি একটু দেখে নাও। দাঁড়ের সাপ্লাইজ ক্রয় করেছি 15,000 টাকার। সাপ্লাইজ আমার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, লেখো 15,000 টাকা। সমপরিমাণ টাকা দ্বারা আমরা দায়কে ক্রেডিট করে দেবো, এখানেও লেখো 15,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এর পরের তারিখ ছিল 10 তারিখ। কী লিখছে দেখো, লিখছে 5 তারিখের পরিধেয় অর্থ পরিশোধ। টাকা নাই, তো খেয়াল করো 5 তারিখে আমি কত টাকার জাবেদা দিয়েছি, একটু আগেই দিয়েছি। এখানে কিন্তু 15,000 টাকার আমাদের দায় সৃষ্টি হয়েছিল, তাই না? তাহলে এখন কি বলছি 10 তারিখে এসে আমি লিখে নিলাম 10 তারিখ। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, বলছে 5 তারিখের পরিধেয় অর্থ পরিশোধ ড্যাশ 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 টাকা নাই। তো আমরা 5 তারিখে দেখি তো আমাদের পরিধেয় হিসাব কত ছিল, 15,000। তাহলে পরিধেয় হিসাব যখন সৃষ্টি হয়েছিল তখন কিন্তু ক্রেডিট হয়েছিল, অর্থাৎ দায় বৃদ্ধি পেয়েছিল। এখন কী হলো, দায়টা শোধ করে দিয়েছি। তাহলে শোধ করলে কী হবে, পরিধেয় হিসাব কী হবে বলো তো, ডেবিট হয়ে যাবে। আমরা একটু লিখে নেই পরিধেয় হিসাব ডেবিট, তাই না? কত টাকা, যত টাকা দ্বারা ক্রেডিট ছিল তত টাকা দ্বারা তুমি ডেবিট করে দাও। এবার যেহেতু টাকা পরিশোধ করেছো, অর্থাৎ নগদ টাকা হ্রাস পেয়েছে, অর্থাৎ সম্পদ কমে গেছে, নগদান হিসাবকে তোমাকে ক্রেডিট করতে হবে। আমরা জানি সম্পদ হ্রাস পেলে আমাদের ক্রেডিট হয়, অর্থাৎ এখানে চলতি সম্পত্তি নগদ টাকা হ্রাস পেয়েছে, এই নগদের হিসাবকে ক্রেডিট করা হলো। তার মানে আমাদের দায় কী হলো, হ্রাস পেলো। দায় হ্রাস পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। তাহলে পরিধেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এর পরবর্তী তারিখ ছিল দেখো 30 তারিখে। লিখছে কর্মচারীর মাসের বেতন প্রদান। প্রিয় শিক্ষিত, এখানে কিন্তু ড্যাশ ড্যাশ আছে। আমরা একটু খেয়াল করি, প্রথমে কিন্তু লেখা আছে যে আমাদের 7 তারিখে একটি লেনদেন ছিল 10,000 টাকা মাসিক বেতনে একজন কর্মচারী নিয়োগ। এটা কিন্তু লেনদেন ছিল না, ঘটনা ছিল। পরবর্তীতে যখন দেখো এই 30 তারিখে গিয়ে এই টাকা পরিশোধ হয়েছে, কিন্তু টাকা দেওয়া নাই। তা আমরা এই 7 তারিখে যে কর্মচারীকে নিয়োগ দিয়েছিলাম, খেয়াল করো তো কত টাকা দিয়ে নিয়োগ দিয়েছিলাম, 10,000 টাকা। টাকা এখানে নাই, কিন্তু আমরা বুঝে নেব এখানে এই যে 10,000 টাকাই কিন্তু এখন বেতন পরিশোধ করা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষিত, আমরা এখানে টাকা ধরবো কত টাকা, 10,000 টাকা। তাহলে মাসের বেতন দেওয়া হলো, অর্থাৎ বেতন একটি ব্যয়। হ্যাঁ, বেতন ব্যয় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ খরচ। বেতনের টাকা পরিশোধ করেছি, কয় তারিখে পরিশোধ করেছি খেয়াল করো, 30 তারিখে। এখানে লেখো 30 তারিখ। হ্যাঁ, তাহলে 30 তারিখে বেতন পরিশোধ করেছো মোট 15,000 টাকা, তাই না? মোট কত টাকা, 10,000 টাকা বেতন পরিশোধ করেছো। বেতন একটি ব্যয়, ব্যয় বৃদ্ধি পেয়েছে, বেতন হিসাব, বেতন খরচ বা বেতন হিসাব ডেবিট। আর যেহেতু প্রদান করেছো টাকা, নগদ টাকা চলে গেছে, অর্থাৎ সম্পদ হ্রাস পেয়েছে। আমরা অবশ্যই জানি যে সম্পদ হ্রাস পেলে কী হয় বলো তো, ক্রেডিট হয়। আমরা এখানে লিখতে পারি নগদান হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের টাকা ছিল 10,000, তাহলে বেতন হিসাব 10,000 টাকা লেখো এবং সমপরিমাণ টাকা দ্বারা তুমি 10,000 টাকা নগদান হিসাবকে ক্রেডিট করে দাও। আমরা এখানে কাজ শেষ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্ষয়ের জন্য মোট 4টি জাবেদা চেয়েছিল, আমরা 4টি জাবেদার কাজ শেষ করেছি। এ পর্যায়ে আমরা আলোচনা করব গয়ের জন্য। এখানে বলেছে 1, 2, 5, 10 ও 30 তারিখের লেনদেনগুলো বিবরণী ছকে হিসাব সমীকরণের প্রভাব দেখাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি এর আগেও আরও 2টি অঙ্ক সমাধান করেছিলাম হিসাব সমীকরণ, আজকের 3য় অঙ্কটি। এখানে আমরা জানি হিসাব সমীকরণের প্রভাব, লেনদেনের প্রভাব এভাবে দেখাতে হবে যে বিবরণী ছকে যখন আমরা করব, প্রথম ছক আঁকবো। ছকটা আমরা খেয়াল করি, আমরা জানি হিসাব সমীকরণ মানে কি, দুই পাশ সমান থাকবে। তাহলে আমাদের সম্পত্তি পাশ এবং দায়ের পাশ, আমি আগে থেকেই সম্পত্তি পাশে এই তারিখ অনুযায়ী কয়টি গড় হবে লিখে রেখেছি, কারণ অঙ্কের মধ্যে সময়ের স্বল্পতার কারণে আমি আগে লিখে রেখেছি। তোমরাও আগে থেকেই জানবে যে এগুলো সম্পদ, এই তারিখের মধ্যে কোনগুলো সম্পত্তি আর কোনগুলো দায়, এটা তোমরা অবশ্যই বুঝতে পারবে, অঙ্ক করার মধ্যে তোমরা দেখবে। তো খেয়াল করো, 1 তারিখের দিকে আমি খেয়াল করি। আমরা জানি হিসাব সমীকরণের মূল সূত্র ছিল A = L + OE, তাই না? অর্থাৎ এ মানে সম্পদ এবং OE ওনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব আর দায়, অর্থাৎ সম্পদ = দায় প্লাস মালিকানা সত্ত্ব, সম্পদ = দায় ও মালিকানা সত্ত্ব। এখন মালিকানা সত্ত্বকে কিন্তু আমরা মূলধন হিসেবে লিখি। আমরা এখানে হিসাব সমীকরণের বর্ধিত রূপটা চিন্তা করব। যেমন আমরা জানি হিসাব সমীকরণের বর্ধিত রূপ কি, A = L + C
প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। তাহলে আমাদের এই এ হচ্ছে টোটাল সম্পত্তিকে বোঝাবে, অর্থাৎ যত প্রকার সম্পত্তি আছে এটা হচ্ছে আমাদের এ। তো আমরা এই তারিখ অনুযায়ী যত সম্পদ আসে আমরা দেখব। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এল হচ্ছে দায়, লায়াবিলিটিস দায়। এবার দায় প্লাস কি মালিকানা সত্ত্ব। অর্থাৎ মালিকানা সত্ত্বকে আমরা হ্রাস বৃদ্ধি করেছি কী কী দ্বারা বলতো? মালিকানা সত্ত্ব কিন্তু আমরা হ্রাস বৃদ্ধি করেছি যেমন আর দ্বারা বৃদ্ধি করেছি, এবং ইএক্স এক্সপেন্স মানে ব্যয় দ্বারা হ্রাস করেছি, এবং মালিকের উত্তোলন দ্বারা হ্রাস করেছি। আমাদের এখানে যে কয়টি কাজ হবে আমরা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো তারিখের গড়, সম্পদের গড়, মাঝখানে ইকুয়াল চিহ্নের গড় এবং শেষে গিয়া মন্তব্যের একটা ঘর আছে, আর এখানে দায় ও মালিকানা সত্ত্বে কলাম করা আছে। প্রিয় শিক্ষিত, আমি এখানে পুরো ছকের ভিতরে যে দাগগুলো কেটে কলাম করেছি এগুলো কিন্তু অবশ্যই তারিখ অনুযায়ী। তোমরা তাহলে লক্ষ্য করো, 1 তারিখ চলে আসো, 1 তারিখের লেনদেন। 1 তারিখের লেনদেন সবাই লক্ষ্য করো। 2020 সালের 1 জানুয়ারি তারিখে জনাব আবির নগদ 1,50,000 টাকা, তাহলে আমরা নগদ পেয়েছি 1,50,000 টাকা, এবং 50,000 টাকার পেয়েছি যন্ত্রপাতি। এই দুটি সম্পদ, একটি নগদ টাকা এবং 50,000 টাকার যন্ত্রপাতি নিয়ে তার ব্যবসাটা শুরু হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা 1 তারিখে দুইটা কাজ দেখেছি, নগদের টাকা আছে। তো প্রথম আমরা সালটা বসাই 2020 সাল, এবং তার পরবর্তীতে আমরা জানুয়ারি মাসের 1 তারিখে লিখব। সাল অনুযায়ী কিন্তু কোনো লেনদেন বসবে না, তারিখ অনুযায়ী। তাহলে 1 তারিখ লিখেছি, এবং 1 তারিখে লেনদেনের নগদ আছে 1,50,000 টাকা। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেয়েছে, আমরা এই নগদের কলামে 1,50,000 টাকা লিখব। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো আরও কি আছে, 50,000 টাকার যন্ত্রপাতি আছে। তাহলে আমরা এখানে এই 50,000 টাকার যন্ত্রপাতি লিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, বলো তো এই টাকাটা কে দিয়েছে? মালিক। যন্ত্রপাতি কে দিয়েছে? তাও মালিক। তা আমরা জানি যে সম্পত্তি পাশে মালিকের যা নিয়ে বসবে এবং এই সব কিছুই কিন্তু মালিকের মূলধন হিসেবে, অর্থাৎ মালিকানা সত্ত্বের মধ্যে যে মূলধনের কলাম আছে সেখানে বসাতে হবে। তাহলে দেখো 1,50,000 এবং 50 কত হয় বলো তো? 2 লক্ষ টাকা যোগ করে বসাই দাও। আমরা জানি হিসাব সমীকরণ 2 পাশ সবসময় কী থাকবে? সমান থাকবে। দেখো তাহলে এখানে 2 লক্ষ টাকা হয় না? অবশ্যই 1,50,000 এবং 50,000 যোগ করলে কিন্তু 2 লক্ষ টাকা। আমরা এই মন্তব্য করে কী লিখবো? লিখবো মালিক কর্তৃক বিনিয়োগ অথবা বিনিয়োগ। একটা লেনদেন যখন শেষ হয়ে যাবে আমরা এখান থেকে সম্পূর্ণভাবে একটি ক্লোজ দাগ টানবো এবং এখানে ইকুয়াল চিহ্নটা দিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2 তারিখে চলে যাব। এর পরের লেনদেন 2 তারিখ। 2 তারিখে আবার চলে আসো। উদ্দীপকের মধ্যে 2 তারিখে কী লেখা আছে দেখো? নগদে সেবা প্রদান 15,000 টাকা এবং ধারে সেবা প্রদান 10,000 টাকা। দেখো এখানে আমাদের 2 তারিখে জার্নালে আমরা লিখেছি যে নগদান হিসাব ডেবিট, সম্পত্তি বৃদ্ধি, প্রাপ্য হিসাব ডেবিট, হ্যাঁ এখানেও সম্পত্তি বৃদ্ধি। তাহলে এখানে আমার দেখো নগদের কলাম কিন্তু আগে থেকেই আছে। তা আমরা এখানে জানুয়ারির 2 তারিখ লিখি। দেখো নগদ কত টাকা? 15,000 টাকা। তুমি এখানে এই ঘরে 15,000 টাকা বসাইয়ে দাও, দিয়েছ। এরপর দেখো প্রাপ্য হিসাব, আমরা সম্পত্তি পাস, এই দেখার একটা কলাম এখানে আছে, সম্পত্তি পাশে প্রাপ্য হিসাব। দেখো তাহলে এই সোজা সোজা প্রাপ্য হিসাবে কত বসাবে? 10,000 টাকা বসাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো তো সম্পত্তি বাস কত আছে? 15,000 10,000 কত হয়? 25,000 টাকা। এ টাকার জন্য আমরা কি ক্রেডিট করেছিলাম? দেখো তো সেবা আয় হিসাব ক্রেডিট। আমরা জানি যে আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্বের মধ্যে মূলধন বৃদ্ধি পায়, কারণ এই মূলধন অর্থাৎ সি ক্যাপিটালকে আর রেভিনিউ দ্বারা বৃদ্ধি করতে হয়। আমরা জানি এটা কি হলো? আয় হলো। নগদে আয় হয়েছে 15,000 এবং প্রাপ্য হিসাব ধারে আয় হয়েছে 10,000। মোট আয় হয়েছে 15,25,000 টাকার জন্য আমরা মূলধনকে কি করব? বৃদ্ধি করব। তাহলে আমরা এটা কি দেখো, যখনই আমরা মূলধনের এখানে কোনো টাকা বসাবো, কি কারণে বসাবো এটা অবশ্যই কিন্তু এখানে মন্তব্য লিখতে হবে। এটা কি? সেবা আয়, সেবা আয়। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই মন্তব্য তোমরা লিখবে, কারণ অনেক সময় এখানে আয় ব্যয় বিবরণী চাওয়া হয়। যদি আয় ব্যয় বিবরণী চাওয়া হয় সেক্ষেত্রে যদি তোমার এখানে আয় ব্যয়ের হিসাবটা তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের আয় ব্যয় বিবরণী করতে সহজ হবে। তাহলে আমরা যখন যোগ চিহ্ন বুঝাবো অর্থাৎ বৃদ্ধি বুঝাবো তখন এখানে কোনো ব্র্যাকেট দিব না। যখন আমাদের ব্যয় বুঝাবো তখন আমরা ব্র্যাকেট চিহ্ন দিয়ে চিহ্নিত করব। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমাদের চেয়েছে 5 তারিখের লেনদেন। চলে আসো, আমরা 5 তারিখে লিখেছি দারে সাপ্লাইজ ক্রয় 15,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা,
আমরা এরও একটা কিন্তু জাবেদা করেছিলাম, কারণ এখানে আমাদের এই লেনদেনে জাবেদা চাওয়া হয়েছিল। তাই খেয়াল করে কী লিখেছিলাম আর একবার বলি, সাপ্লাইজ ক্রয় করেছে, সাপ্লাইজ হিসাব ডেবিট, দাঁড়ে ক্রয় করার কারণে আমাদের দায় বৃদ্ধি পেয়েছিল, তাহলে পর্দে হিসাব ক্রেডিট। তাহলে এখানে সাপ্লাইজ সম্পত্তি পাশ এবং দায়ের মধ্যে পর্দে হিসাব দেখো, আমরা সম্পত্তি পাশে আমরা সাপ্লাইজের একটা কলাম রেখেছি এবং এই দায় বৃদ্ধি পাওয়ার কারণে আমরা দায় পাশে আরেকটি কলাম করেছি পর্দে হিসাবের কলাম। তা আমরা এখন তারিখের ঘরে তারিখটা বসাই দেই। আমাদের এটা 5 তারিখে ছিল, 5 তারিখে সাপ্লাইসের কলামে 15,000 টাকা বসাইলাম এখানে 15,000 এবং এই 15,000 টাকা কিন্তু দায় সৃষ্টি হয়েছে, সেজন্য আমরা দায় পাশে নিয়েছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, সম্পত্তি পাশে যে টাকা বসাইছি এবং দায় পাশেও সেই টাকা বসাইছি। আমরা জানি হিসাব সমীকরণে প্রত্যেকটি লেনদেন দুই পাশ সমান করবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু মন্তব্য কিছু লেখে নেই, কারণ কি দেখো মূলধনে কিন্তু কোনো কাজ আমরা করি নাই। তো মূলধনে কোনো কাজ না করলে মন্তব্যে তোমার কোনো কথা লিখতে হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে দেখো আছে 10 তারিখের লেনদেন। আমরা আবার একটু চলে আসি, এই 10 তারিখে বলছে যে 5 তারিখের পর্দে অর্থ পরিশোধ কিন্তু টাকা নাই। এখানেও আমরা কিন্তু একটি লেনদেনে জাবেদা করেছিলাম যে পর্দে হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই সম্পত্তি এবং দায়ের মধ্যে পর্দে হিসাব দায় এবং নগদান হিসাব সম্পদ। তাহলে এখানে নগদান হিসাব কী জাবেদায় বলা আছে? ক্রেডিট। তো আমরা জানি যে সম্পত্তি যখন হ্রাস পায় তখন কিন্তু ক্রেডিট হয়। তো আমাদের নগদ কলাম থেকে আমরা হ্রাস করে দেবো। এবার 10 তারিখে দেখো তো নগদ টাকা কত হ্রাস পেয়েছে? 15,000 টাকা। তা আমরা এই 15,000 টাকা যখন হ্রাস পেয়েছে আমরা ব্র্যাকেট দিয়ে চিহ্নিত করব এবং এটা বুঝাবো যে এটা আমাদের বাদ দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ডেবিট পক্ষ আছে পর্দে হিসাব। পর্দে হিসাব, তাহলে পর্দে হিসাব সাধারণত কী থাকে? ক্রেডিট ব্যালেন্স থাকে। তাহলে পর্দে হিসাব যখন পরিশোধ করার কারণে পর্দে হিসাব হ্রাস পাবে, হ্রাস পেলেও আমরা এখানে কী করবো? 15,000 টাকা কী করব? বাদ দিয়ে দেবো। তাহলে আমরা এখানেও কিন্তু ব্র্যাকেট চিহ্ন দিব, অর্থাৎ আমরা এটার বাদ বুঝিয়েছি। আবার এখানে কাজ শেষ করে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনে রাখতে হবে যে যখন কোনো সম্পত্তি হ্রাস পায় তখন কিন্তু সম্পত্তি পাশ বাদ যায়, আবার যখন দায় হ্রাস পায় দায় পাশে বাদ যায়। কোনো লেনদেন যদি বিপরীতমুখী সম্পর্ক হয়, যা সাধারণত যে সমস্ত লেনদেনগুলো আমরা জানি যে সম্পত্তি সবসময় ডেবিট অবস্থায় থাকে, দায় সবসময় ক্রেডিট অবস্থায় থাকে, এটা আমরা কিন্তু সাধারণ হিসেবে চিন্তা করলে বুঝি। তো এই সাধারণ বিষয়গুলো যখন, অর্থাৎ যেগুলো ডেবিট থাকে সেগুলো যাবে তাই ক্রেডিট দেখো তাহলে মাইনাস হবে, যেগুলো আবার ক্রেডিট দেখো সেগুলো ডেবিট হয়ে যায় তাহলে সেটাও কিন্তু মাইনাস হবে। অর্থাৎ হ্রাস পাওয়ার কারণে দুই দিকে আমরা হ্রাস পেয়েছি। প্রত্যেকটা লেনদেন খেয়াল করতে হবে, যদি হ্রাস বৃদ্ধি দেখো তাহলে এক পাশে, যদি দুইটাই হ্রাস বুঝায় তাহলে দুই পাশে, দুইটি যদি প্লাস বুঝায় তাহলে দুই পাশে, শুধু হ্রাস বৃদ্ধি হলে যে কোনো এক পাশে বসাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 30 তারিখের লেনদেনটা দেখো তো, শেষ লেনদেন। কর্মচারীদের মাসের বেতন প্রদান, টাকা নাই, আমরা এটারও জাবেদা দিয়েছিলাম। 30 তারিখে যে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তা আমরা জানি এইখানে একটি নগদান হিসাব ক্রেডিট আছে, আমাদের নগদের কলাম কিন্তু আগে থেকেই আছে। তো আমরা এখানে 30 তারিখ বসাই, নগদান হিসাব ক্রেডিট আগের মতোই, যে নগদান ক্রেডিট মানে সম্পত্তি হ্রাস পেয়েছে 10,000 টাকা, এখানে তোমার হ্রাস দেখাই দাও 10,000 টাকা দিয়েছো, ব্র্যাকেট চিহ্ন দেওয়া। আর বেতন কিন্তু ব্যয় না, খরচ, ব্যয় বৃদ্ধি পেয়েছে। আমরা জানি বেতনটাকে আমরা চিহ্নিত করি ব্যয় দ্বারা, আর ব্যয় হলে মূলধন হ্রাস পায়। তো আমরা চলে আসো মূলধনের কলাম, এখানে যে 10,000 টাকা লিখেছো ঠিক এই কলামে 10,000 টাকা লিখে দাও, দিয়েছো, এবার ব্র্যাকেট দিয়ে দাও। এবং এটা কী কারণে ব্র্যাকেট দিয়েছো, কী কারণে হ্রাস করেছো সেই কথাটা কিন্তু এখানে অবশ্যই লিখতে হবে। দেখো বেতন খরচ, হ্যাঁ, বেতন ব্যয় লিখে দাও বা খরচ লিখে দাও। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে লেনদেনগুলোর সাহায্যে হিসাব সমীকরণে প্রভাব দেখানো বলেছিল সেই লেনদেনগুলোর কাজ এখানে আমরা শেষ করেছি। এই পর্যায়ে আমাদের যে কাজটা হচ্ছে সেটা হলো যে এই লেনদেনগুলোর যোগ বিয়োগ করা। খেয়াল করো, সম্পত্তি পাশে আগে খেয়াল করো, সাপ্লাইজের কলামে কোনো বিয়োগ করা হয়নি, অর্থাৎ আমাদের সম্পত্তি যা ছিল তাই লিখে দাও। এরপরের কলাম প্রাপ্য হিসাবে যা ছিল তাই বসাতে হবে, কোনো কাজ হয়নি। যন্ত্রপাতি 50,000 টাকা যা ছিল তাই বসাতে হবে, কারণ কোনো লেনদেনে যোগ বিয়োগ হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, নগদের মধ্যে কিন্তু আমাদের হ্রাস পেয়েছে। দেখো ব্র্যাকেট সারাগুলো আমরা ক্যালকুলেটারে যোগ করব এবং ব্র্যাকেট সারা, ব্র্যাকেট চিহ্নিতগুলো আমরা ক্যালকুলেটার দিয়ে মাইনাস করব।
তা দেখো 1,50,000 এখানে প্লাস আছে, 15,000 টাকাও প্লাস আছে, মানে ব্র্যাকেট ছাড়া প্লাস, তাই না? তাহলে খেয়াল করো এখানে 15,000 টাকা মাইনাস আছে, এখানে 15,000 টাকা প্লাস আছে, তাহলে 15,000 আমি বাদ দিই, থাকে আমার 10,000। তাহলে 1,50,000 টাকা প্লাসে আছে, 10,000 টাকা মাইনাস আছে। অনেক সময় দেখা যায় ক্যালকুলেটার ছাড়াও তোমরা করতে পারবা, একটু যোগ বিয়োগের কাজ ছাড়া কিন্তু কিছুই নাই। তাহলে 1,50,000 থেকে এই 10,000 টাকা বাদ দাও, তাহলে থাকে আমার 1,40,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এটা তোমরা যদি মুখে মুখে নাও পড়ো, তোমাদের ক্যালকুলেটারে আগে যোগের কাজটা করবা, পরে বিয়োগের কাজটা করবা। তাহলে আমাদের এখানের এই কাজগুলো যখন শেষ হয়ে যাবে একটা দাগ দিব, এবং আমরা এই নিচে যদি দাগ বেশি থাকে আমরা মুছে দেবো রাবারের সাহায্যে। এবার এই টাকাগুলো, এই কলমের টাকাগুলো, 4টা কলমের টাকাগুলো যোগ করো। দেখো 1,40,000 আর 1,40,000, 50,000, 10,000, 15,000, 1,40,000 আর 50,000, 1,90,000, 10,000, তাহলে কত? 2 লক্ষ। আর এই 15,000, তাহলে 2,15,000 টাকা মোট সম্পত্তি পাশের টাকা আসছে। এবার আমরা চলে আসি দায় পাশে। দায়ের মধ্যে কি ঘটনা ঘটলো দেখো, এখানে 15,000 টাকা প্লাসে আছে, এখানে 15,000 টাকা কি মাইনাসে আছে, তাহলে আমাদের প্লাস মাইনাস কি 0। এবারে দেখো 2 লক্ষ টাকা এখানে আছে প্লাস, 25,000 টাকা আছে প্লাস, তাই 2,25,000। এখান থেকে তুমি 10,000 টাকা যদি বাদ দিয়ে দাও, থাকে আমাদের কত? 2,15,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখন এখানে দাগ টেনে দিলাম আমরা। এখানে কোনো লেনদেন নাই, অর্থাৎ টাকা নাই, এই টাকা একটাই মাত্র, এইটাই আমরা বসাই দেই, 2,15,000 টাকা। তাহলে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, শেষের যোগফলের সাথে মিলছে না? সম্পত্তি পাশে 2,15,000 টাকা এবং দায় পাশে 2,15,000 টাকা। তো আমরা এখানে বলতে পারি যে হিসাব সমীকরণ 2 বার সমান হয়েছে, অর্থাৎ আমাদের গাণিতিক সমস্যা কি সঠিক হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই খেয়াল করবে এই হিসাব সমীকরণের প্রভাব লেনদেনের উপর দেখা, তাহলে তোমাদের সঠিকভাবে জাবেদা মূল্যায়ন করতে হবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আজকের এ পর্যায়ে তোমাদের যে কথাগুলো আমি বলবো সেটা হলো, দেখো আমরা হয়তো ক্লাস এই পরীক্ষাটায় খুব বেশি পাবো না, হয়তো আরেকটা ক্লাস আমি নিতে পারবো, আর স্যার হয়তো আরেকটা ক্লাস নিতে পারবে। তো আমাদের সাজেশন কিন্তু দেওয়া আছে তোমাদের ফেসবুক আইডিতে, আমাদের কলেজের পেজে দেওয়া আছে সাজেশন। অবশ্যই সাজেশন অনুযায়ী তোমাদের এই বইয়ের অঙ্কন করবে। আর বিশেষ কথা হলো যে তোমাদের বইয়ের অঙ্ক তো অবশ্যই করবে, পাশাপাশি আমাদের এই লেকচারগুলো, আমরা যে ক্লাসে যে আলোচনা করেছি, অবশ্যই তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করবে। যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তোমাদেরকে সলভ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের এখানেই সমাপ্তি। আবারও পরবর্তী ক্লাসে আমি গাণিতিক সমস্যা নিয়ে হাজির হব। তোমাদেরকে সকলকে আবারও ধন্যবাদ জানাই এবং আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।